রক্তদান আমাদের জীবনের একটি পবিত্র দায়িত্ব। আর এই রক্তদান শুধুমাত্র একটি কাজ নয়, এটি একটি নিঃস্বার্থ ভালোবাসা, একজন অচেনা মানুষের প্রাণ বাঁচানোর অলিখিত অঙ্গীকার। আপনি কি জানেন যে আপনার শরীর থেকে বেরিয়ে যাওয়া কিছু ফোঁটা রক্ত হতে পারে কারো মায়ের চোখের জল শুকোনোর কারণ? আবার রক্তের অভাবে মৃত্যুর জন্য অপেক্ষায় থাকা একজন মানুষ, তার কাছে আপনি হয়ে উঠতে পারেন ঈশ্বরের দূত। আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অকেশনে আমরা থাকি, অনেক উপহার দিয়ে থাকি, অনেক সময় তাদেরকে সময় দিই, টাকা পয়সা দিই এবং আরও অনেক কিছু দিয়ে থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে একটি ব্যাগ রক্ত মানে একটি জীবন, সেটা কি আমরা কখনো কাউকে দিই? রক্তদান জীবন দান। আর এই জীবন দানের এই দায়িত্ব পালনে চলে গিয়েছিলাম একটি রক্তদান শিবিরে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা প্রচুর ভ্যালুয়েবল ইনফরমেশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই রক্তদান শিবিরটি আয়োজন করেছিলেন সন্ত নিরঙ্কারী মিশন, যার মূল বার্তা মানব সেবা মানেই ঈশ্বরের সেবা। এখানে প্রবেশ করতেই দেখা মিলল বিভিন্ন ধরনের টেবিলের। প্রথম টেবিলে গিয়ে নাম নথিভুক্তকরণ এবং ফর্ম কালেকশনের জায়গা। তারপর সেকেন্ড টেবিল, সেখানে ডক্টর আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং ফর্মে কিছু তথ্য লিখে দেবেন। তারপর থার্ড টেবিল, যেখানে কুপন সংগ্রহ করার পর সোজা এই বেডে। এবং এই প্রত্যেকটি জায়গা সঞ্চালনা করছিলেন এই সমস্ত ঊর্ধ্বধারী ব্যক্তিগণ, সন্ত নিরঙ্কারী মিশনের স্বেচ্ছাসেবকবৃন্দ। অসাধারণ ওনাদের পরিচালনা। এই সেই ফর্ম, যে ফর্মটিকে প্রথম টেবিল থেকে আপনাকে দেওয়া হবে আপনার নাম এবং সিগনেচার করে নেওয়ার পর। তারপর ওনারাই আপনাকে সঙ্গে করে নিয়ে যাবেন সেকেন্ড টেবিলে। তারপর সেখান থেকে থার্ড টেবিল, সেখানে কুপন দেওয়া হবে এবং তারপর আপনি যাবেন বেডের মধ্যে। এবং এখানে যে প্রত্যেকটি ঊর্ধ্বধারী ব্যক্তি রয়েছে, এনাদের যে ব্যবহার অসাধারণ। প্রথমেই আপনাকে ওজন করে নেওয়া হবে এবং ওজন করিয়ে নেওয়ার পর কিছু কোশ্চেন্স করা হবে। সেই কোশ্চেন করে নেওয়ার পরে এই ফর্মের উপরে নাম্বার দিয়ে এবং তারপর আপনার নাম এখানে নথিভুক্তকরণ করে নেওয়ার পরে আপনাকে প্রেশার টেস্ট করা হবে এবং তারপর কিছু সামান্য কোশ্চেন্স, যেগুলো আপনি থাইরয়েডের মেডিসিন খান কিনা, ব্লাড প্রেশারের মেডিসিন খান কিনা, কবে লাস্ট ব্লাড দিয়েছেন, এই সমস্ত কিছু নর্মাল কোশ্চেন্স করার পরে ওনারা যদি বোঝেন যে ওনার রক্তটা নেওয়া যাবে, তবেই ওনারা কিন্তু সেকেন্ড যে স্টেজ, সেই স্টেজে ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং এই প্রত্যেকটি যে ব্যাপার, প্রত্যেকটি কিন্তু এই রেজিস্টারে মেনশন থাকে এবং সেটি আমাদের যে স্টেট ব্লাড যে কাউন্সিল রয়েছে, সেখানে কিন্তু এই ব্লাডগুলো কিন্তু পৌঁছে যায়। এবং এই রক্তদান, এটা যে একটা কত বড় মহৎ দান, সেটা এই রক্তদান শিবিরে না গেলে আপনারা বুঝতে পারবেন না। তো যেনারা এটাতে ভয় পান, ওনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই রক্তদান শিবিরে কিছু বিশেষ অতিথির আগমন ঘটেছিল। এবং সেই অতিথিদের যদি বক্তব্য আপনারা না শোনেন এবং এই অতিথিরা এই রক্তদান শিবিরে এসে এই রক্তদান শিবিরের তাৎপর্যকে কিভাবে প্রভাবিত করেছিল, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা ওনাদের বক্তব্য, ওনাদের যে চেতনা, ওনাদের যে মূল্যবোধ, যেটা এই রক্তদান শিবিরকে আরও কীভাবে তাৎপর্যপূর্ণ করেছিল, আপনাদের অবশ্যই দেখা দরকার। তো বন্ধুরা, আমি এই রক্তদান শিবিরে, যেহেতু এটা একটা এডুকেশনাল মূলক চ্যানেল, সুতরাং এখানে আমি কিছু জিনিস, যেটা আমাদের শিক্ষার জন্য, আমাদের জানার জন্য ভীষণ প্রয়োজন, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব এবং সঙ্গে থাকবেন। এবং এর আগেও আমি ব্লাড ডোনেশন ক্যাম্পের কিছু ভিডিও বানিয়েছিলাম, যে কীভাবে কালেক্ট করা হয়, কীভাবে কী করা হয়, সব আমি একদম পুরো প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই একবার দেখে নেবেন, আমার এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই রক্তদান প্রসঙ্গে কিছু প্রশ্ন, তার উত্তর আমরা আলোচনা করে নিই। তো প্রথম প্রশ্ন, যে রক্তদান শরীরে কি কোনো ক্ষতি সৃষ্টি করে? তো বন্ধুরা, একদমই নয়, রক্তদান শরীরে কোনো ক্ষতি সৃষ্টি করে না। কিন্তু বন্ধুরা, রক্তদান করতে গেলে কিছু স্বাভাবিক ক্রাইটেরিয়া থাকে। কোন কোন মানুষরা রক্তদান করতে পারেন, এটা কিন্তু আপনাদের জেনে নেওয়া ভীষণ প্রয়োজন, কেননা শরীরটা আপনার। 18 থেকে 65 বছর বয়স যদি থাকে, তবে ওনারা রক্তদান করতে পারবেন, এটা প্রাথমিক ক্রাইটেরিয়া। তারপর আসে ওজন। 50 কেজির নিচে কোনো ব্যক্তিকে রক্ত নেওয়া কিন্তু হয় না। এবং হিমোগ্লোবিনের পরিমাণ যদি 12.5 থাকে বা তার চেয়ে বেশি থাকে, তবে কিন্তু রক্তটা গ্রহণযোগ্য হয়। যদি তার চেয়ে কম আপনার হিমোগ্লোবিন থাকে, কখনো টেস্ট করে দেখেছেন, তো আপনি রক্ত দিতে যাবেন না, কারণ আপনার রক্তটা এমনিতেই বাতিল হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে।
এবং যদি আপনার রক্তচাপ অতিরিক্ত থাকে অথবা অতিরিক্ত কম থাকে বা অতিরিক্ত বেশি থাকে সেক্ষেত্রে, এবং আপনার যদি স্বাস্থ্য স্বাভাবিক না থাকে, তাহলে আপনি রক্ত দেবেন না। অসুস্থ মানুষের রক্ত কিন্তু নেওয়া হয় না। এবার বন্ধুরা আমরা জেনে নিই যে রক্তদানের পরে শরীরে কি ঘটে। তো বন্ধুরা, শরীর যে হারানো রক্ত দ্রুত কিন্তু তার ক্ষয়টাকে পূরণ করতে চায় এবং তার যে প্লাজমা সেটা 24 ঘন্টার মধ্যে কিন্তু পূরণ হয়ে যায় এবং সম্পূর্ণ রক্ত পূরণ হতে 4 থেকে 3 সপ্তাহ মতো সময় লাগে। বন্ধুরা, রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের শরীরের লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন এই দুটো কিন্তু কমে যায়, যে কারণের জন্য শরীর নতুন করে আরবিসি তৈরি করতে শুরু করে, যেটা রক্ত সঞ্চালন আরও ভালো করে। এবার বন্ধুরা চলে আসি যে রক্তদানের উপকারিতা কী। আমাদের কিছু যারা রক্তদান করছেন ওনাদের তো অবশ্যই কিছু উপকারও রয়েছে, সেই উপকারগুলো জেনে নেওয়া খুবই দরকার, কারণ এটাই কিন্তু আমাদের মোটিভেশন, ইন্সপিরেশন। বন্ধুরা, নতুন রক্ত তৈরির মাধ্যমে শরীরে কিন্তু তরতাজা রক্ত থাকে, অতিরিক্ত আয়রন কমে যায়, হার্টের জন্য যেটা ভীষণই উপকারী। প্রতিবার রক্তদানের পর ফ্রি হেলথ চেক আপ কিন্তু আপনাদের হয়ে যায়। মানুষ জীবন বাঁচানোর তৃপ্তি এবং মহৎ দানের যে মানসিক আশ্বস্তি, এর থেকে উপরে আর কিচ্ছু নেই। বন্ধুরা, সাধারণত অনেকের শরীর অসুস্থ থাকে, তখন অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমি তো রক্তদান করতে ইচ্ছুক, তাহলে কি আমার করা উচিত কি উচিত নয়। তো বন্ধুরা, যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে আপনি জানেন, অথবা আপনার ওজন 50 কেজি থেকে নিচে, জ্বর, ইনফেকশন বা ঠান্ডা লেগে রয়েছে, সম্প্রতি আপনার কোনো অপারেশন হয়েছে বা কোনো ওষুধ খাচ্ছেন, হেপাটাইটিস, HIV এরকম ধরনের কোনো ইনফেকশন আপনার শরীরে রয়েছে, তাহলে কিন্তু আপনি রক্ত দেওয়া উচিত নয়, আপনি রক্ত দিতে যাবেন না। আর রক্তদানের পরে আপনার কিছু করণীয় রয়েছে। রক্তদানের পরে আপনি 10 থেকে 15 মিনিট একটু বিশ্রাম নিন, জল খান এবং হালকা খাবার খান, কোনো ভারী খাবার খাবেন না, ভারী কাজ করবেন না, অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা মতো রৌদ্রে বেরোবেন না, কোনো ভারী কাজ করবেন না। যদিও রক্তদান শিবিরে আপনাকে 1 থেকে 2 ঘন্টা মতো টাইম ওনারা আপনাকে ওখানেই রেখে দেয়। বন্ধুরা, রক্তদানের পর শরীরে কি কি ঘটনা ঘটে আভ্যন্তরীণ, এই ব্যাপারটা আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে। তো বন্ধুরা, রক্তের ঘাটতি কিন্তু পূরণ হতে শুরু করে সঙ্গে সঙ্গে। যখন থেকে রক্ত বেরোতে শুরু করে তখন থেকেই আপনার রক্তের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হতে শুরু করে। আপনি গড়ে 450 থেকে 500 ml কিন্তু রক্ত আপনার শরীর থেকে রক্তদান শিবিরে নেওয়া হয়, যা মোট শরীরের রক্তের মাত্র 8 থেকে 10%। আর প্লাজমা 24 ঘন্টার মধ্যে পূরণ হয়ে যায়, আর লোহিত রক্তকণিকা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পূরণ হয়। রক্তদানের পর হেমাটোপোয়েসিস শুরু হয়, অর্থাৎ নতুন রক্তকণিকা তৈরি হতে শুরু করে। রক্তদানের ফলে শরীরের যে বোন ম্যারো রয়েছে সেখান থেকে লোহিত রক্তকণিকা আর বেশি তৈরি হয়। এটা শরীরকে টক্সিক দূর করতে ও অক্সিজেন বহনের ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। বন্ধুরা, অজান্তেই আমাদের আয়রন ব্যালেন্স ঠিক হয়। রক্তের মাধ্যমে অতিরিক্ত আয়রন বেরিয়ে যায়, এটি হার্ট ব্লক, স্ট্রোক ও আয়রন ওভারলোডের ঝুঁকি থেকে মুক্তি দেয়। বন্ধুরা, যতবার আপনি রক্ত পরীক্ষা করতে যাবেন আপনার ফ্রিতে হেলথ চেক আপ হবে, আর এই সময় আপনার হিমোগ্লোবিন, রক্তচাপ, পালস, ওজন ইত্যাদি চেক করা হয়। রক্তে যদি কোনো ইনফেকশন থাকে লাইক হেপাটাইটিস BC বা HIV, সেটা কিন্তু আপনার এখানে পরীক্ষা হয়ে যায়। কারণ আপনি যখনই এরকম ধরনের কোনো ইনফেক্টেড কিছু পাওয়া যায়, আপনার ব্লাডের স্যাম্পল থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে আপনার ফোন নম্বর এভরিথিং কিন্তু রেজিস্টারে স্টোর থাকে। যদি এরকম ধরনের কোনো ইনফেক্টেড কিছু পাওয়া যায়, ওনারা কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সূচিত করবে। বন্ধুরা, রক্তদানের পরে আমাদের শরীরে স্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেটাতে আপনি অবশ্যই ভয় কিন্তু পাবেন না। অনেকেরই মনের মধ্যে ভয় থাকে, কিন্তু ভয় কিন্তু পাবেন না। যেরকম আমি কিছু উপসর্গ আপনাদেরকে বলি, যেটা হলে আপনারা বুঝতে পারবেন, যে হালকা মাথা ঘোরে। তো বন্ধুরা, এর কারণ রক্তচাপটা একটু কমে যায়, কারণ রক্ত বেরিয়ে যাচ্ছে, 400 থেকে 500 ml মতো রক্ত বেরিয়ে যাচ্ছে, যার জন্য রক্তচাপ কমে যাওয়ার কারণে আপনার হালকা মাথা ঘুরতে পারে। ভয় পাবেন না, একটু গরম জল খান বা আপনি নর্মাল জল খান, আপনার কিন্তু এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। সামান্য দুর্বল লাগা, এটা একটু বিশ্রামের অভাবের জন্য হয়ে থাকে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। 1 থেকে 2 ঘন্টার মতো একটু বিশ্রাম নিন, দেখবেন ঠিক হয়ে গেছে। হালকা ক্লান্তি, রক্তের পরিমাণ সাময়িকভাবে কমে যাওয়ার কারণে হালকা ক্লান্তি আপনার সৃষ্টি করতে পারে। আবার হাতের নিচের দিকটা হালকা নীলচে বা লালচে একটা দাগ তৈরি হয় অনেকের ক্ষেত্রে, যেখানে ওই সিরিঞ্জটা ঢোকানো হয় সেই জায়গাটা ফুলে যায়। ভয় পাবেন না, সুচ ঢোকানোর কারণে এটা হয়ে থাকে, স্বাভাবিক ব্যাপার, এটা ঠিক
ঠিক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে এটা 1 দিন 2 দিনও পর্যন্ত থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই, ওটা ঠিক হয়ে যায়, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন, যখন রক্তদান করতে যাবেন কোনো টাইট কাপড় পরে যাবেন না, যেখানে আপনার হাত ভাঁজ করলে ব্লাড সার্কুলেশনে কোনো রকম অবস্ট্রাকশন তৈরি হয়। এবং এই সমস্ত সমস্যা দূর করতে গেলে আপনাকে রক্তদানের আগে কিছু অবশ্যই খাবার খাবেন, পেট ভরে না খেলেও অল্প কিছু খাবার খাবেন, এবং জলটা কিন্তু আপনাকে একটু বেশি করে খেতে হবে রক্তদানের আগে এবং রক্তদানের পরে বোথ। অর্থাৎ রক্তদানের ফলে শরীর কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না, বরং আমাদের শরীর নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে পড়ে, এবং সেই সমস্ত জায়গাগুলো যারা কাজ করছিল না সেটাও কিন্তু অটোমেটিক্যালি আবার কাজ করতে শুরু করে দেয়, কারণ ওই রক্তটাকে তো তার যে ক্ষয় সেটা পূরণ করতে হবে, তাই নয় কি বন্ধুরা? এবার আসি একটা খুব মারাত্মক ইনফরমেশন। রক্তদান করলে আমাদের কোন কোন রোগ হয় না, বা শরীরে কোনো এরকম ধরনের কোনো রোগের সৃজন তৈরি হলে সেটা কমে যায়, তার যে বিপদ সেটা কমে যায়, এটা কিন্তু আমাদের ভীষণ জানা দরকার। তো বন্ধুরা, প্রথম তালিকাতেই যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক ও হৃদরোগ। নিয়মিত রক্তদানে শরীরের আয়রনের ভারসাম্য ঠিক থাকে, অতিরিক্ত আয়রন জমে না। বেশি আয়রন রক্ত ঘন করে তোলে এবং হার্ট ব্লক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। রক্তদান করলে রক্ত পাতলা ও তরল হয়, ফলে হৃদযন্ত্রের চাপ কমে। এবং বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। ঘন রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কমে যায়, রক্তচাপ কিছুটা হ্রাস পাওয়ার ফলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকটা কমে যায়। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্সার। অতিরিক্ত আয়রন ক্যান্সার কোষ তৈরিতে সহায়তা করতে পারে। নিয়মিত রক্তদান করলে শরীরের আয়রনের মাত্রা নিয়ন্ত্রিত থাকে বন্ধুরা, ফলে লিভার, কোলন, ফুসফুস ইত্যাদির ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। 4 নম্বর যেটা রয়েছে ভীষণই ইম্পর্টেন্ট জিনিস, ফ্যাটি লিভার সিরোসিস। রক্তদানের ফলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, ফলে লিভারের কাজ সহজ হয়। অতিরিক্ত আয়রন লিভারে জমে লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, রক্তদান এটাকে রোধ করে। বন্ধুরা, 5 নম্বরের একটি খুব মারাত্মক রোগ সেটা হচ্ছে হেমোক্রোমাটোসিস। এই রোগটি যেখানে শরীরে অতিরিক্ত আয়রন জমে যায় সেখানে কিন্তু হয়। রক্তদান এই রোগের প্রাকৃতিক প্রতিরোধক। 6 নম্বর যেটা আমাদের প্রত্যেকেরই রয়েছে সেটা হচ্ছে হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার। অনেক ক্ষেত্রে রক্তদান করলে রক্তচাপ কিছুটা কমে আসে, ফলে উচ্চ রক্তচাপ জনিত ঝুঁকি হ্রাস পায়। এবং 7 নম্বর যে পয়েন্টটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নতুন রক্তকণিকা আর বেশি উৎপাদন বৃদ্ধি পায়। রক্তদানের পর শরীর নতুন ফ্রেশ রক্ত তৈরি করে, যা রক্তকে আরও কার্যকর করে তোলে। বন্ধুরা, শুধু তাই নয়, 8 নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। নিয়মিত রক্তদান করলে ইনসুলিন সেন্সিটিভিটি কিছুটা বেড়ে যায়, রক্তে জমা টক্সিন ও চর্বি কমে যায়, যা ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু কমিয়ে দেয়। বন্ধুরা, 9 নম্বর পয়েন্ট মাইগ্রেন ও মাথা ব্যথা। অনেকের ক্ষেত্রে রক্ত পাতলা হওয়ার কারণে মাথায় রক্ত চলাচল ভালো হয়, ফলে মাথা ব্যথা হ্রাস পায়। 10 নম্বর পয়েন্ট বন্ধুরা, বৃদ্ধ বয়সের যারা বার্ধক্য জনিত কারণে ভুগছেন ওনাদের রক্ত ঘনত্ব জনিত সমস্যা থেকে মুক্তি পায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্ত ঘন হয়, যা থেকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। রক্তদান শরীরকে রিফ্রেশ রাখে এবং রক্ত চলাচল ভালো রাখে। বন্ধুরা, 11 নম্বর পয়েন্ট, ইমিউন সিস্টেমের ভারসাম্য ঠিক থাকে। রক্তদানে শরীরের নতুন সাদা রক্তকণিকাও তৈরি হয়, যা রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, 12 নম্বর সেটা হচ্ছে মেন্টাল রিলিফ। চিন্তা ও স্ট্রেস কমে। মানব সেবার মানসিক শান্তি ও আত্মতৃপ্তি স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে দেয়। এটি ডিপ্রেশন বা মানসিক চাপ থেকে মুক্তি দেয়। বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 13 নম্বর পয়েন্ট, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। একটি রক্তদানে প্রায় 650 ক্যালোরি পর্যন্ত বার্ন হয়, তাই নিয়মিত রক্তদান ওজন কমাতেও সহায়ক হতে পারে। অর্থাৎ এই পয়েন্টগুলো দিয়ে আমরা এটুকু বুঝলাম যে রক্তদান মানে যে শুধু আমরা অন্যকে বাঁচাচ্ছি তাই নয়, আমরা নিজেকেও দীর্ঘমেয়াদী সুস্থ রাখার একটা পরিকল্পনা করতে চলেছি। বন্ধুরা, এছাড়াও রক্তদান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে, রক্তের যে চর্বি তার পরিমাণ কমে যায়, এলডিএল যেটা ব্যাড কোলেস্টেরল সেটা কমে যায়, এবং এইচডিএল যেটা গুড কোলেস্টেরল সেটা কিন্তু বেড়ে যায়।
15 নম্বর পয়েন্ট, রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে। রক্ত পাতলা ও তরল থাকায় রক্তনালীতে চাপ কমে, ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে চর্বি জমে যাওয়ার যে রোগ সেটা কিন্তু রোধ হয়। 16 নম্বর পয়েন্ট বন্ধুরা, রক্তের টক্সিন দূর হয়। শরীর থেকে বিভিন্ন হেভি মেটেরিয়ালস যেমন মার্কারি, লেড এরকম ধরনের বিভিন্ন টক্সিক জিনিস বেরিয়ে যায়। সুতরাং আমাদের রক্ত শুদ্ধ থাকে, আমাদের স্কিন ডিজিজ কিন্তু অনেকাংশে কমে যায়। বন্ধুরা শুধু তাই নয়, জয়েন্টে ব্যথা ও ইনফ্ল্যামেশন কমে যায়। অতিরিক্ত আয়রন জয়েন্ট ইনফ্ল্যামেশন এর কারণ হয়ে উঠতে পারে। রক্তদান আয়রন কমায়, ফলে ব্যথা ও অস্বস্তিও কমে। শুধু তাই নয়, অ্যান্টি এজিং এফেক্ট বিভৎসভাবে সাহায্য করে রক্তদান। নিয়মিত রক্তদান শরীরের সেল রিজেনারেশন বাড়ায়। এটি ত্বক, চুল ও নখেও ভালো প্রভাব ফেলে। সুতরাং বন্ধুরা, একটি রক্তদান শুধুমাত্র একজনের জীবন বাঁচায় না, এটি নিজের জীবনকেও করে তোলে আরও দীর্ঘ, সুস্থ ও পূর্ণ। বন্ধুরা এবার চলে আসি এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে। তো বন্ধুরা, এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সকলের পরিচিত এবং সকলের শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। এবং বন্ধুরা, ওনার কথাতে প্রতিফলিত হচ্ছিল দায়িত্ববোধ, ভালোবাসা এবং সমাজের প্রতি অঙ্গীকার। সন্ত নিরঙ্কারী মিশনের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং ওনাকে ভেতরে প্রবেশ করিয়ে ওনাদের সাথে কিছু ফটোশ্যুট করা হয়। বন্ধুরা, আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উনি এই শিবিরে উপস্থিত থাকার পর সমস্ত রক্তদান যিনারা করছেন রক্তদাতাদেরকে যথেষ্টভাবে উৎসাহিত করেছিলেন এবং ওনাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে রক্তদান করা কতটা মূল্যবান এবং রক্তদান করাটা কতটা একটা সামাজিক দায়িত্ববোধ। কেননা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তো নিজেই একজন সমাজসেবক। তো সুতরাং ওনার মুখ থেকে আমাদের কিছু কথা অবশ্যই শুনে নেওয়া ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। তো চলুন বন্ধুরা, তো অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এই রক্তদান শিবিরে আসার পর রক্তদাতাদের এবং এখানে উপস্থিত সমস্ত মানুষজনদের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে কী বক্তব্য রেখেছিলেন। আমার নিশ্চয়ই স্পষ্ট করে ধারণা নেই, আমার কাছে এখনো পর্যন্ত এটা অপরিচিত, কিন্তু এটাও কিন্তু বুঝতে পারি যে এটা একটা আধ্যাত্মিক সংগঠন এবং নিরঙ্কারী কথার মানে হচ্ছে নিরাকারী, নিরঙ্কারী, যেখানে আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের আকার হয় না। তো বন্ধুরা চলুন আমরা এবার শুনে নিই আমাদের অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উনি ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে কি বললেন, যার সাথে আমাদের এই রক্তদান শিবিরের কি সম্পর্ক। চলুন শুনে নিই ওনার মুখ থেকেই ওনার বক্তব্য। কেননা উনি তো একজন দায়িত্ববোধ এবং সমাজসেবক, সুতরাং ওনার মুখ থেকে শুনে নেওয়াটা আমাদের জন্য একটি বিশেষ পাওনা। একটা ধর্মের আরেকটা ধর্মের নিশ্চয়ই ভাবনার দূরত্ব আছে, কিন্তু মূল জায়গায় যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবো সব ব্যাপারটা কিন্তু একাকার হয়ে এসেছে। ঈশ্বরকে না আমি দেখেছি না আপনি দেখেছি, আল্লাহকে না আমি দেখেছি না আপনি দেখেছি, কিন্তু আমরা ভাবি তারা আমাদের স্রষ্টা, সৃষ্টির স্থিতি লয়ের তারা মালিক। এইভাবে আমরা বিশ্বাস করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবো। বন্ধুরা, সন্ত নিরঙ্কারী মিশনের যে মূল মন্ত্র সেটাই হচ্ছে মানব সেবা মানে ঈশ্বরের সেবা। তো আজ সাংসদ মহাশয় অধীরবাবু উনি সেবা এবং আমাদের ধর্ম নিয়ে তাদের যে রিলেশন সেটাকে খুব সুন্দর করে তুলে ধরলেন ওনার এই বক্তব্যে। চলুন শুনে নিই। সব ধর্মের মূল কথা হচ্ছে সেবা করা। সেবা ছাড়া তো ধর্ম হয় না। ধর্ম মানে সেবা, সেবা মানে সেবার নানা ভিন্ন ভিন্ন রূপ আছে। তারা সেবা করতে চান বলেই এখানটায় রক্তদানের আয়োজন করেছে, প্রতিবার তারা করে থাকেন। অবশ্যই এটা অত্যন্ত প্রশংসাযোগ্য তাদের এই উদ্যোগ। আমরা এই এলাকায় সবাই মিলেমিশে বসবাস করি।
প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সদ্ভাব, মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, প্রেম, বুদ্ধি, যে কোনো সৎসঙ্গের এটাই মূল পূজা। অহংকার মানুষকে বিপদে নিয়ে যায়, তাই অহংকার নয়, সততার সঙ্গে নিরহংকারী হয়ে সেবা করার মধ্য দিয়ে আধ্যাত্মিক জগতে। এবার আমরা ত্যাগ এবং অহংকার নিয়ে শুনবো ওনার বক্তব্য। পৃথিবীতে যেই বড় হয়েছে তার প্রথমে যেটা ত্যাগ করতে যেটা হচ্ছে অহংকার। অহংকার কখনো আমাদেরকে বড় করতে পারে না। অহংকার একে অপরের সঙ্গে সংঘর্ষের জন্ম দেয়, বিদ্বেষের জন্ম দেয়, হিংসার জন্ম দেয়। ব্যক্তি স্বার্থপরতা এবং অহংকার মানুষকে কতটা পতন করতে পারে সেই বিষয়ে কি বললেন চলুন শুনে নিই। এই ব্যক্তির অহংকার সারা দুনিয়ার সব থেকে বড় বিপদের দিক। সে আপনার গ্রামে হোক, আপনার পাড়ায় হোক, আপনার জেলায় হোক, আপনার রাজ্যে হোক, আপনার দেশে হোক, মূল আমাদের সব সমস্যার সৃষ্টি করে আমাদের মধ্যে অহংকার। আমরা যদি এটা মনে করি যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে, কয়েকটা দিন এখানটায় ঘুরে ফিরে বেড়ানোর জন্য পারমিশন দিয়েছে, আবার তারা নিয়ে চলে যাবে আমাদের। কেউ আমরা শ্মশানে যাব, কেউ কবরস্থানে যাব, কেউ আমরা সেমেট্রিতে গুরুস্থানে যাব। তাহলে আমাদের এসব পায়তারা করার কোনো মানে নেই। এই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে আমরা কেউ জানি না। বন্ধুরা, মহাকাশচারী আমাদের শুভ্রাংশু শুক্লা সম্পর্কে উনি কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। এই তো আমাদের দেশের ছেলে শুভ্রাংশু শুক্লা গেছে আকাশের পানি, সেখান থেকে সে দেখছে যে আমাদের পৃথিবীটা অনেকের মধ্যে একটা জায়গায় বিচরণ করছে। সেখান থেকে সে পৃথিবীটাকে দেখতে পাচ্ছে। প্রতিদিন সে দুনিয়াটাকে 26 বার ঘুরছে, প্রতিদিন এই পৃথিবীকে 26 বার ঘুরছে। এটা একটা ছোট পৃথিবী মাত্র, একটা কণার কণা মাত্র। এইরকম কত কোটি কত কোটি কত কোটি যে ছড়িয়ে আছে ব্রহ্মাণ্ডে, তার কোনো খবর আমাদের কাছে নেই। এবার বন্ধুরা, রক্ত নিয়ে বদিরবাবু কি বললেন চলুন শুনে নিই। এই যে আপনারা রক্তদান করতে এসছেন, আপনারা কি জানেন যে প্রতি সেকেন্ডে আপনার দেহের রক্ত প্রতিদিন 330 বিলিয়ন সেল উৎপাদন করে। প্রতি সেকেন্ডে আপনার দেহের রক্ত কোটি কোটি কোষ তৈরি করছে আপনাকে বাকি রাখতে। শুধু তাই নয়, রক্তের উপাদান সম্পর্কেও ওনার ধারণা সত্যি অসাধারণ। আপনি কি জানেন আপনার রক্তের মধ্যে সোনা আছে? রক্ত পিসে যায় না সোনার দোকানে, আমার কথা শুনুন, কিন্তু আপনার রক্তে সোনা আছে। সোনামালা কিনতে পারবে না ছেলে। আপনার রক্তে সিলিকন আছে, কম্পিউটার তৈরি করতে সিলিকন লাগে, আপনার রক্তে আছে। পরমাণু বোমা বানাতে পরমাণু শক্তি বানাতে একটা কণা লাগে, বিবেকিয়ানটা কি নাম, সেটা আপনার রক্তে আছে। কেউ জানি আমরা? এই যে রক্তদান করতেছে, তাহলে যে কোনো সত্যে আলাদা আলাদা নাম হতে বিষ্ণু, যারা বুদ্ধি সত্যকে বলে বুদ্ধ, যারা পারসিক তারা। আমরা কৃষ্ণ আর খ্রিস্টের মধ্যে ফারাকটা করে ফেলি নিজেদের অজ্ঞান করতে। কোনো কিছুর সঙ্গে কারণে ফারাক নেই। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান, সব আমরা সমান। আমরা খামোখা সব কিছুর ভুল ব্যাখ্যা করে নিজেদের জ্ঞানের অকারণ অপচয় করে আমরা আমাদের জীবনের জটিলতা বাড়িয়ে ফেলি। কোনো জটিলতার কোনো দরকার পড়ে না। এসছি এই দুনিয়াতে, সে আল্লাহ পাঠাক আর ঈশ্বরই পাঠাক, যেই পাঠাক কয়েকটা দিনের জন্য মাত্র। পৃথিবীর বয়স যদি দেখেন তাহলে কয়েক সেকেন্ডও আমাদের এই দুনিয়াতে থাকার গল্প নাই। এবং সবশেষে উনি রক্তদাতাদের সার্টিফিকেট বিতরণ করে উনি চলে গেলেন আবার ওনার সমাজসেবা। ঠিক আছে। বন্ধুরা, অবশেষে বিশেষ অতিথি হিসাবে আগমনের তালিকায় নাম ছিল এক মহান ব্যক্তিত্বের, যিনি অবশেষে আসলেন এই রক্তদান শিবিরে। তিনি আর কেউ নন,
আমাদের পরম পূজম্য সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ, যিনার আধ্যাত্মিকতা, যিনার ব্যক্তিত্ব এবং যিনার আধ্যাত্মিক চিন্তাভাবনার সাথে বর্তমান ফিজিওলজির এক আলাদা যোগসূত্র স্থাপন করেছিলেন ওনার বক্তব্যে। অসাধারণ ওনার প্রতিভা এবং অসাধারণ ওনার ব্যক্তিত্ব এবং অসাধারণ ওনার যে বলার ক্ষমতা সকলকে মুগ্ধ করেছিল এই রক্তদান শিবিরে আগত প্রত্যেকটি রক্তদাতাকে। আমরা প্রণাম জানাই সেই সমস্ত ব্যক্তিদের যিনারা ওনাদের মতো করে কেউ জ্ঞানযোগ, কেউ কর্মযোগ, কেউ বা ধ্যান যোগে মত্ত এবং ওনারা করে চলেছেন নিতান্তই সমাজ, প্রকৃতি এবং মানব সেবা। সন্ত নিরঙ্কারী মিশনের এই প্রচেষ্টায় আমরা কুর্নিশ জানাই এবং অ্যাপ্লাইড স্টাডি হাবের তরফ থেকে ওনাদের প্রত্যেকটি সহযোগীদের জানাই সাদর প্রণাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। শুধু সন্ত নিরঙ্কারী মিশনই নয়, যে কোনো জায়গায় যদি আপনারা কখনও রক্তদান শিবির দেখেন এবং চেষ্টা করবেন অ্যাটলিস্ট বছরে 2 বার রক্ত দেওয়ার। আপনাদের সকলের কাছে এই আবেদন নিয়ে আজকের আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের সুস্থ রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।